অবশেষে একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্ররা, মানে সমন্বয়কেরা। এই বিষয়টা অনেকটা এখন নিশ্চিত হয়ে গেছে, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি আন্তর্জাতিক একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি নিজেই জানিয়েছেন যে ছাত্ররা একটি নতুন রাজনৈতিক শক্তি গঠন করতে চায়, দল গঠন করতে চায়। তবে সেই দলটির নাম কি হবে সেটা নিয়ে তিনি বিস্তারিত কোনো কিছু জানাননি। তিনি শুধু এটাই বলেছেন ছাত্ররা দল গঠন করতে চায়। তবে খুবই মজার কিছু ব্যাপার রয়েছে এখানে আলোচনার জন্য, কারণ ছাত্ররা বা যে কেউ চাইলে রাজনৈতিক দল গঠন করতে পারে। তবে সেই গঠন প্রক্রিয়ার মধ্যে যদি কোনো সরকার যদি ইনফ্লুয়েন্স রাখে, সেটা তখন অনেক আলোচনার জায়গা তৈরি করে। কারণ কিংস পার্টি, বিভিন্ন রাজনৈতিক দল, তারা ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে তাদেরকে কিংস পার্টি হিসেবে অভিহিত করছে। এখনো রাজনৈতিক দল গঠিত হয়নি। আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটি, তাদের দিক থেকেও বিএনপিকে আক্রমণ করে কথা বলা হচ্ছে যে আমাদেরকে যে আপনার কিংস পার্টি বলেন, বাংলাদেশে কিংস পার্টি তো বিএনপি। কারণ বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান তিনিও ক্ষমতায় এসেছেন, তারপর তিনি কয়েক বছর ধরে ক্ষমতায় থেকে তিনি তার রাজনৈতিক দলটি গঠন করেছেন এবং বলা যায় যে রাষ্ট্রীয় সুবিধা ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করেছেন। তো সেই ক্ষেত্রে বিএনপি একটি কিংস পার্টি। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও ছাত্র নেতারা বিএনপির দিকে আঙুল তুলে এই কথাগুলো বলেন যখন বিএনপির পক্ষ থেকে ছাত্রদের দিকে অভিযোগের আঙুল তোলা হয়। এখন বিএনপি যে কিংস পার্টি সেটা তো নিশ্চিতভাবেই আপনারা অস্বীকার করতে পারবেন না, কারণ জিয়াউর রহমান তো কোনো ধরনের রাজনৈতিক দল গঠন করে নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসেনি, বা জাতীয় পার্টিও তাই। বাংলাদেশের রাজনৈতিক দল যদি হয় একেবারেই বলা যায় তৃণমূল থেকে উঠে আসা, সেটা আপনারা আওয়ামী লীগকে বলতে পারেন। আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী বিএনপিকে যদি আমরা ধরি, বিএনপিও কিন্তু একেবারে তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক শক্তি নয়। হ্যাঁ, বর্তমানে তারা বৃহৎ একটি রাজনৈতিক দল। তারা জনগণের রায়ে দুইবার তারা ক্ষমতা এসেছে। 96 ক্ষমতা এসেছে, 2001 ক্ষমতায় এসেছে, 91 ক্ষমতায় এসেছে, 2001 ক্ষমতা এসেছে। যদিও 96 সালে একবার এসেছিল, সেটার মেয়াদ তারা পূর্ণ করতে পারেনি, অল্প কয়েকদিন তারা ক্ষমতায় ছিল। তো বিএনপি আসলে কিংস পার্টি হলেও তাদের গঠন প্রক্রিয়াটা যেরকমই হোক না কেন, তাদের উত্থানটা যেভাবে ঘটুক না কেন, সেটা নিয়ে সমালোচনা করা হোক না কেন যত ধরনের, কিন্তু তারা শেষ পর্যন্ত জনগণের কাছে গিয়েছে এবং জনগণের ভোটে কিন্তু তারা নির্বাচিত হয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছে। তো এখন যে ছাত্ররা আবার রাজনৈতিক দল গঠন করতে চাইছে, সেই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় সরকারের কি আসলে প্রচ্ছন্ন প্রভাব থাকবে নাকি প্রত্যক্ষ প্রভাব থাকবে, সেটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। কারণ গত প্রায় 1.5 দশক ধরে শেখ হাসিনার সরকারের সময়ে যে কয়টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 14, 18 এবং 24, প্রত্যেকটি নির্বাচনই প্রচুর সমালোচনা পূর্ণ নির্বাচন। এবং এই নির্বাচনে বিএনপি 2বার অংশগ্রহণ করেনি, 14 এবং 24। 18তে যদিও অংশগ্রহণ করেছে, তারপরেও বিএনপি অংশগ্রহণ করার পরেও 18 নির্বাচনটাও খুব একটা ভালো নির্বাচন ছিল না, কলঙ্কিত নির্বাচন ছিল 3টা নির্বাচন। এবং আওয়ামী লীগ বা শেখ হাসিনার বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ হচ্ছে এগুলো যে তিনি নিজে ক্ষমতায় থেকে নির্বাচন করেছেন এবং নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি। এবং আমাদের এই সংস্কৃতিতে আসলে বা আমাদের দেশে এটা আমরা দেখতে পাই না। যারা ক্ষমতায় থাকে তারা কক্ষিগত করতে চায়, নির্বাচনী প্রক্রিয়ায় তারা প্রভাব বিস্তার করে নিজেদের দলীয় লোককে জিতিয়ে আনার ক্ষেত্রে, এবং সেটা সব দলই একই রকম ভাবে আচরণ করেছে। আমরা দেখেছি অতীতেও, শুধুমাত্র যে শেখ হাসিনা এটি করেছেন বা আওয়ামী লীগ করেছে তা কিন্তু নয়। অতীতে যে কয়টি দল ক্ষমতায় এসেছে প্রত্যেকটি দলই একই রকম ভাবে অনেকটা কাজ করেছে, কেউ সফল হয়েছে, কেউ ব্যর্থ হয়েছে। এর মধ্যে শেখ হাসিনা বেশ কয়েকবার সফল হয়েছেন, যদিও তাকে ব্যাপক গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশ ছেড়ে তাকে চলে যেতে হয়েছে। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি যে ইন্টারভিউটা বা তিনি যে পডকাস্টটা তিনি করেছেন, সেখানে তিনি যেগুলো বলেছেন খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন যে সরকারে যে প্রথম 3 জন ছাত্র যুক্ত হলো সরকার গঠন প্রক্রিয়ার মধ্যে, নাহিদ ইসলাম, তারপরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং পরবর্তীতে মাহফুজ আলম, সেটা নিয়ে তিনি বলেছেন যে
তোমরা ছাত্ররা যদি রাজপথে জীবন দিতে পারো, তোমরা কেন দেশ চালাতে পারবা না? এবং তিনি বলেছেন সেই ইন্টারভিউতে যে এখন ছাত্ররা খুব তারা ভালো করছে, তারা সরকারের দায়িত্ব ভালোভাবে পালন করছে। তিনি সেটা ইঙ্গিত দিয়েছেন। আরেকটা ব্যাপার যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলছেন যে ব্যাপারটা এরকম ভাবে ঘটেছে, তিনি ছাত্রদেরকে উৎসাহ দিচ্ছেন একটি রাজনৈতিক দল ফর্ম করার জন্য, বরং ছাত্ররা কনফিউশনের মধ্যে আছে। তার বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এরকম ভাবেই বলেছেন যে ছাত্ররা কনফিউশনে আছেন। অনেক ছাত্ররা তাকে বলছেন যে আমাদেরকে কেন মানুষ ভোট দেবে, আমরা তো সারা দেশে একটা আসনও পাবো না। সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি ইনফ্লুয়েন্স করছেন ছাত্রদেরকে যে তোমাদের সারা দেশের মানুষ চেনে, তোমরা ভালো করবে, তোমরা একটা চান্স নিয়ে দেখো। এই যে প্রধান উপদেষ্টা তিনি সরকারের দায়িত্বে রয়েছেন, সরকার প্রধান, তিনি দায়িত্বে থেকে তিনি একটি রাজনৈতিক দল ফর্ম করার জন্য উৎসাহ দিচ্ছেন ছাত্রদেরকে, যে ছাত্রদের মধ্যে আবার 3 জন তার সরকারের উপদেষ্টা রূপে কর্মরত রয়েছেন। তো এখন ধরেন ভিন্ন একটি রাজনৈতিক দল, যদি আমি বিএনপির কথা বলি, বিএনপি কিন্তু সরকারের নাই, ঠিক আছে? এখন এই মুহূর্তে যদি নির্বাচন হয় বা নির্বাচন যদি ধরেন পরেও হয়, তাহলে এই নির্বাচনকে কোনোভাবেই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে কি কোনোভাবে নিরপেক্ষ নির্বাচন হতে পারে? এই প্রশ্ন যদি আমরা কেউ তুলি, কোনো সাধারণ নাগরিক যদি তোলেন বা কোনো রাজনৈতিক দল বা বিএনপির মধ্যে প্রশ্ন তুলেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এর মধ্যে বলেছেন যে এই সরকার নিরপেক্ষতা প্রমাণ করতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, বা নির্বাচনকালীন সময় একটি নিরপেক্ষ সরকারের ব্যাপারে তিনি আওয়াজ তুলেছেন এরই মধ্যে। তো তার আওয়াজটার তোলার তো একটা গ্রাউন্ড রয়েছে নিশ্চিতভাবেই, কারণ প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে তিনি ছাত্রদেরকে ইনফ্লুয়েন্স করছেন রাজনৈতিক দল গঠনে। তার মানে তার মৌন সমর্থন রয়েছে, বা তার প্রচ্ছন্ন সমর্থন রয়েছে, বা তার প্রত্যক্ষ সমর্থন রয়েছে। এখন তিনি যদি সরকার প্রধান থাকেন নির্বাচনের সময়, তখন তার আনুকূল্যে গঠিত যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দল বা শক্তি কি বিশেষ সুবিধা পাবে না? এই ব্যাপারে কি আমরা কেউ নিশ্চিত থাকতে পারি? তাহলে যে সংগ্রাম গত 1.5 দশক ধরে বিএনপি বা রাজনৈতিক বিরোধী দলগুলো যে সংগ্রাম করেছে আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিরুদ্ধে গত 1.5 দশক ধরে, সেটা কি তাহলে সফল হলো সেই আন্দোলন? নাকি বিএনপি যে নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলেছে, এত বছর ধরে তুলে যাচ্ছে, এখনো তাদের সেই দাবি শুধু দাবিই থেকে যাবে? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি বলতে পারেন যে তিনি নিরপেক্ষ থাকবেন, তো সেই নিরপেক্ষ তার মুখের কথাতে কি বিশ্বাস করবে? একই রকম ভাবে তো শেখ হাসিনা 2018-তে যখন বিএনপিকে নির্বাচনে নিয়ে আসলো, গণভবনে তিনি বৈঠক করেছেন, সেখানে তিনি বলেছেন যে তিনি সুযোগ চান, একটাবার প্রমাণের সুযোগ চান, তিনি নিরপেক্ষ থাকবেন। কিন্তু পরবর্তীতে দেখলাম বিএনপির মতো এত বড় একটি রাজনৈতিক দল মাত্র 7-8টি আসন পেল। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কেন অন্যান্য রাজনৈতিক দলগুলো বিশ্বাস করবে? যদি আমরা দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে যখন প্রশ্ন করা হয় তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা, প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা, তখন তিনি বলেন যে তার আসলে এই বয়সে এসে তার এখন চাওয়া পাওয়ার কিছু নাই, তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করতে চান না। তিনি একটি সুন্দর দেশ গঠন করে, রাষ্ট্র সংস্কার করে, নতুন রাষ্ট্র কাঠামো তৈরি করে দিয়ে তিনি আসলে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে তিনি তার নিজের আপন কাজে ফিরে যেতে চান। এই যে তার এত ইনোসেন্স কথা, এত ইনোসেন্ট লাগে শুনতে, আদৌ কি এটা এতটাই ইনোসেন্ট কি? যদি এরকম না হয়, সেক্ষেত্রে দায় কে নেবে? নির্বাচন যদি প্রভাবিত হয়, আবারও প্রভাবিত না হওয়ার কি কোনো কারণ রয়েছে? যদি সরকারে থাকেন নতুন রাজনৈতিক দলের কেউ, আবার ইউনূস সাহেব তো তিনি নিজেই বলেছেন তিনি ছাত্রদের দ্বারা নিয়োগকৃত, হয়তো সরকার থেকে যে কয়জন ছাত্র রয়েছেন সরকারের অংশ হিসেবে তারা বের হয়ে যাবেন, তারপরেও কি আনুকূল্য কি তারা পাবে না? যদি আনুকূল্য পায়, তাহলে কি সেটা একটি ভালো নির্বাচন হবে? বা নির্বাচন আসলেই সরকার কি রাষ্ট্র সংস্কারের দিকে বেশি মনোযোগী, নাকি ছাত্রদেরকে একটি নতুন রাজনৈতিক দল গঠনে, তাদের গুছিয়ে উঠতে, সংগঠন তৈরি করতে, সবকিছু গুছিয়ে উঠতে সরকার মূলত সময়টা নিচ্ছে?